আজকে আমাদের আলোচনার বিষয় হলো পর্যায় সারণী। আজকের এই আলোচনা থেকে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে যে ভীতি রয়েছে সেই ভীতির অনেকটাই দূর হয়ে যাবে। তো আমি কিছু টপিক বেছে নিয়েছি পর্যায় সারণী নিয়ে আলোচনার জন্য। তো প্রথমেই যে টপিকটা আসছে সেটি হলো মেন্ডেলিফের পর্যায় সারণী এবং পর্যায় সূত্র। তার মানে কিভাবে মেন্ডেলিফ এই পর্যায় সারণীটাকে সাজিয়েছিলেন, আর এই পর্যায় সারণীটা কেন এই পর্যায় সারণীটা আমাদের প্রয়োজন হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। এখানে মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে আমরা কি কি উপকার পেয়েছি, এরপরের মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি কি কি রয়েছে, কোন কোন জায়গায় ভুল রয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণী। তারপরের বিষয় মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধন ও আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিফের এই পর্যায় সারণী সংশোধন করার পরে কিভাবে আধুনিক পর্যায় সূত্র অবতারণা হয়েছে সেগুলো আমরা জানব। আধুনিক পর্যায় সারণী এবং দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে আমরা দুটো পর্যায় সারণী দেখব, একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এরপরে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় আমরা করব পর্যায় সারণী থেকে, এবং পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলের ধর্মের কি পরিবর্তন হয় সেটাও আমরা এই পর্যায় সারণী থেকেই দেখব। প্রকৃতিতে যে মৌলগুলি আবিষ্কৃত হয়েছে সে মৌলগুলি এবং তাদের দ্বারা গঠিত যে বিপুল সংখ্যক যৌগ, তাদের ধর্ম মনে রাখা এক প্রকার অসম্ভব ব্যাপার। সেই জন্যই প্রথম থেকেই একটা চেষ্টা চলে আসছিল বিজ্ঞানীদের মধ্যে যে এই মৌলগুলিকে একটা শ্রেণীবিভাগ করা, যে শ্রেণীবিভাগের মাধ্যমে একটা ছকের মধ্যে রেখে আমরা খুব সহজেই যাতে তাদের ধর্ম সম্পর্কে সম্যক একটা ধারণা পেতে পারি, সে একটা চেষ্টা চলেই আসছে। এর জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে চেষ্টা করে গেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, এছাড়াও উল্লেখ্য নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপরে 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিফ এবং লোথার মেয়ার প্রায় সমসাময়িকভাবে পর্যায় সূত্র আবিষ্কার করেন। এই পর্যায় সূত্র যেহেতু কিছুকাল আগেই মেন্ডেলিফ প্রকাশ করে ফেলেন, তার জন্য এটা বেশি গুরুত্ব পায়, কিন্তু লোথার মেয়ারের গুরুত্বও কিন্তু অপরিসীম আছে। এই পর্যায় সূত্রটা কি? মেন্ডেলিফ যে পর্যায় সূত্র তৈরি করেছিলেন সেই সূত্রটা কি? সেই সূত্র বলছেন যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ওজন আর পারমাণবিক গুরুত্ব একই ব্যাপার। তাহলে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কী হবে? তাদের পারমাণবিক ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এভাবে তিনি সূত্র আবিষ্কারের পরে পরমাণুগুলোকে সাজানোর চেষ্টা করতে লাগলেন। প্রথমে কিন্তু এই শূন্য শ্রেণীটা কিন্তু আসেনি, কারণ সেই সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃতই হয়নি, যার জন্য এটা কিন্তু পর্যায় সারণীতে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোনো স্থান ছিল না। তিনি কি করলেন? উল্লম্বভাবে কয়েকটা সারি তৈরি করলেন আর আনুভূমিকভাবে কয়েকটা সারি তৈরি করলেন। এই উল্লম্ব সারিগুলিকে তিনি বললেন শ্রেণীর সংখ্যা কত? রোমান হরফে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে টোটাল 8টা শ্রেণী করলেন। আর এই আনুভূমিক যে সারিগুলো রেখেছিলেন সেই আনুভূমিক সারিগুলো হচ্ছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা পর্যায় রাখলেন। এভাবে তিনি মৌলের ধর্ম অনুসারে, কি ধর্ম? পারমাণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে যে ধর্ম পুনরাবৃত্ত হয় সেভাবে তিনি সাজিয়ে ফেললেন। তাহলে দেখা যাচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 8টি আর পর্যায়ের সংখ্যা হচ্ছে 7টি। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি তাই শূন্য শ্রেণীর অস্তিত্ব ছিল না। মেন্ডেলিফের পর্যায় সারণীতে আরও একটা জিনিস দেখতে হবে, অষ্টম শ্রেণীতে
চতুর্থ পর্যায় থেকে অষ্টম শ্রেণীতে কিন্তু প্রত্যেকটাতে 3টে করে মৌল স্থান পেয়েছে। আর একটা জিনিস দেখো, এখানে চতুর্থ পর্যায় থেকে প্রত্যেকটা শ্রেণীতে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীতেই দেখো 2টো করে মৌল স্থান পেয়েছে। এগুলোকে বলা হয় কি উপশ্রেণী, এগুলোকে বলা হয় উপশ্রেণী। এই উপশ্রেণী কিন্তু মনে রাখতে হবে চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায় পর্যন্তই রয়েছে। এই যে উপশ্রেণীগুলোকে, বাঁ দিকের যে অংশ সেগুলোকে বলছি আমরা এ উপশ্রেণী, আর ডান দিকের যে মৌলগুলোকে বলছি আমরা বি উপশ্রেণীর অন্তর্ভুক্ত। 8 নম্বর শ্রেণীতে কোনো রকম ABC উপশ্রেণী ভাগ করা হয়নি, কিন্তু প্রত্যেকটাতেই 3টে করে মৌল রয়েছে চতুর্থ পর্যায়ের পর থেকে। কিন্তু 2 থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চতুর্থ পর্যায় থেকে দেখো 2টো করে মৌল রয়েছে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ উপশ্রেণীর ধর্ম যা হবে, বি উপশ্রেণীর ধর্ম পার্থক্য থাকবে। যদিও তারা একই শ্রেণীভুক্ত, তাদের কিছু কিছু ধর্ম মিল থাকার জন্য একই শ্রেণীভুক্ত, কিন্তু কিছু কিছু শ্রেণী ধর্মের অমিল থাকার জন্য তারা 2টো আলাদা আলাদা উপশ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে আমরা এই পর্যায় সারণীর, মেন্ডেলিফের যে পর্যায় সারণী তৈরি করেছিলেন, সেই পর্যায় সারণীর থেকে কী আমরা উপকার পেয়েছি। পর্যায় সারণী থেকে আমরা অনেক উপকার পেয়েছি। মৌলগুলোকে প্রথমত সুশৃঙ্খলভাবে সাজাতে পেরেছি। এই সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য মৌলগুলি একটা মৌল আর একটা মৌলের সঙ্গে বিক্রিয়া করে কী যৌগ উৎপন্ন করতে পারে সেটা কিন্তু আমরা এই পর্যায় সারণী থেকে মোটামুটি একটা ধারণা আমরা পাই। এছাড়াও বেরিলিয়াম এবং ইন্ডিয়াম, এই 2টো মৌলের রাসায়নিক ধর্ম তো ঠিক আছে, কিন্তু তাদের যে পারমাণবিক ওজন, সেই পারমাণবিক ওজন নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল। সেই কনফিউশনটা, তাদের রাসায়নিক যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী তাদেরকে পর্যায় সারণীতে সঠিক জায়গায় স্থান দেওয়া হয়। কী করা হয়? পর্যায় সারণীতে সঠিক জায়গায় স্থান দেওয়া হয়। স্থান দেওয়ার পরে তাদের যে পারমাণবিক ওজন যেটা হওয়া উচিত সেটা কিন্তু ঠিক করা হয়। যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা দূর করে তাদের পারমাণবিক গুরুত্বের সঠিক একটা ধারণা পাওয়া যায়। এরপরে আসছি অনাবিষ্কৃত মৌলের বিষয়ে ভবিষ্যৎবাণী। মেন্ডেলিভ কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, কারণ সেই সময় সমস্ত মৌল আবিষ্কৃত হয়নি। তার জন্য পর্যায় সারণী অনেক জায়গা ফাঁকা থেকে গেছিলো। তাহলে সেই ফাঁকা জায়গায় কী মৌল, ফাঁকা জায়গায় মৌলগুলো যে থাকবে সেই মৌলগুলো ধর্ম কী হতে পারে সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা তিনি দিয়ে গেছিলেন এবং ভবিষ্যৎবাণী করে গেছিলেন। যেমন তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, এই অংশটা কিন্তু ফাঁকা ছিল। এখানে ফাঁকা জায়গায় তিনি কয়েকটা মৌলের ভবিষ্যৎবাণী করে গেছিলেন। সেই ভবিষ্যৎবাণী কী ছিল? একা বোরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন, এই 3টি মৌলের ভবিষ্যৎবাণী করে গেছিলেন। পরবর্তীকালে তিনি বেঁচে থাকতে থাকতেই এই মৌলগুলি কিন্তু আবিষ্কৃত হয় এবং তাদের নাম হয় কি? স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম, যেটা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী থেকেই, একটা ভবিষ্যৎবাণী থেকেই কিন্তু এগুলো আবিষ্কার করা গেছে। এরপরে মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণী থেকে পরমাণুগুলোর ধর্ম তো আমরা জানতে পারলাম যে এরকম ধর্ম হবে, কিন্তু তাদের যে ইলেকট্রন বিন্যাস এবং গঠন কেমন হবে সে সম্পর্কেও একটা কিন্তু ভাবনা চিন্তা বা ধারণা পাওয়া যায়। এরপরে আসছি মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। মেন্ডেলিভের পর্যায় সারণী কিছু কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো হলো হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে না 7bতে অবস্থান করবে, এই নিয়ে কিন্তু একটা দ্বিমত ছিল, কারণ এদের মধ্যে ধর্মের কিন্তু অনেক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখা গেছিলো, যে কারণের জন্য দ্বিমতটা তৈরি হয়েছিল। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা অন্যতম ত্রুটি। এছাড়া মেন্ডেলিভের পর্যায় সারণীতে তিনি বলেছিলেন ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে পুনরাবৃত্ত হয় ধর্মগুলি, কিন্তু এক্ষেত্রে বিরল মৃত্তিকা মৌলের স্থান, এই যে ষষ্ঠ পর্যায় তৃতীয় শ্রেণী, ষষ্ঠ পর্যায় তার তৃতীয় শ্রেণী, এখানে তাহলে তৃতীয় শ্রেণী হচ্ছে এই অংশটি। এখানে যে বিরল মৃত্তিকা মৌল রয়েছে সে মৌলগুলোতে কিন্তু একটা জায়গাতেই 14টি মৌলকে স্থান দেওয়া হয়েছে। একটা জায়গাতেই 14টি মৌলকে স্থান দেওয়া হয়েছে, সিরিয়াম থেকে লুটিসিয়াম পর্যন্ত।
তাহলে এটা মেন্ডেলিফের যে পর্যায় সারণী তিনি যে বলেছিলেন যে ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে পারমাণবিক গুরুত্ব বাড়ছে তবুও তারা একই জায়গায় স্থান পাচ্ছে, এটা একটা ত্রুটি ছিল। এরপরে আসছে পর্যায়ক্রম অসঙ্গতি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে যদিও শূন্য শ্রেণীর ছিল না, পরবর্তীতে শূন্য শ্রেণী আবিষ্কৃত হওয়ার পরে দেখা গেছে আর্গন এবং পটাশিয়াম, আর্গনের পারমাণবিক ওজন বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে, যেটা পর্যায়ক্রমে একটা অসঙ্গতি ধরা পড়েছে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী। তারপর দেখা যাচ্ছে চতুর্থ পর্যায়ে অষ্টম শ্রেণীতে কোবাল্ট আর নিকেল, কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে। একইভাবে পরবর্তীতে আমরা নিম্নলিখিত অংশগুলিতেও আমরা অসঙ্গতি পেয়েছিলাম। এরপরে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আইসোটোপের কিন্তু কোনো অবস্থানের কথা কিন্তু উল্লেখ করেনি, কারণ আইসোটোপের পারমাণবিক ওজন আলাদা আলাদা, তার জন্য কিন্তু আইসোটোপের কোনো উল্লেখই করেনি মেন্ডেলিফ। এটাও আইসোটোপের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু তিনি দেননি। এরপরে আসছে চতুর্থ পর্যায় থেকে অষ্টম শ্রেণীতে 3টে করে মৌলস্থান পেয়েছে, যেটা পর্যায় সূত্র বিরোধী। এই চতুর্থ পর্যায় থেকে অষ্টম শ্রেণীতে 3টে করে মৌলস্থান পেয়েছে, যেটা কিন্তু পর্যায় সারণীর মানে মেন্ডেলিফের পর্যায় সূত্রের বিরোধী, কারণ একই শ্রেণীতে 3টে করে মৌল, এটা কিন্তু ঠিক সূত্র মেনে চলছে না। এছাড়া কয়েকটি প্রায় সাদৃশ্য ধর্মের মৌল যেগুলোকে পৃথকভাবে রাখা হয়েছে, যেমন কপার আর মার্কারি, এদের ধর্ম মোটামুটি একই, কিন্তু ধর্ম এক হওয়া সত্ত্বেও তাদেরকে আলাদা জায়গায় রাখা। আমরা পর্যায় সারণীতে কপারকে দেখতে পাচ্ছি মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপে, আর মার্কারি এইচজিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পর্যায়ের ষষ্ঠ পর্যায়ে, মার্কারিকে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ পর্যায়ের দ্বিতীয় শ্রেণীতে। এতে ধর্মের মিল আছে, তবুও কিন্তু তাদের আলাদা আলাদা শ্রেণীতে রাখা হয়েছে। এছাড়াও রয়েছে সোডিয়াম আর লেড, এদেরও ধর্মের মিল আছে, তবুও তারা আলাদা আলাদা শ্রেণীতে অবস্থিত। এরপর আসছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধন এবং আধুনিক পর্যায় সূত্র। তো প্রথমে আমরা আধুনিক পর্যায় সূত্রটা জেনে নিই। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এর আগে কি ছিল? পারমাণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে ছিল, কিন্তু এখন হচ্ছে ওজনটাকে বাদ গেল, এবার কি হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইভাবে পরমাণুগুলোকে সাজানো হয় এবং এর ফলে যে পর্যায় সারণীর যে চার্ট তৈরি করা হয়, সেই পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা হলো? 7টি হলো এবং শ্রেণী সংখ্যা একটা বাড়লো, বেড়ে কটি হলো? 9টি। প্রথমে তো 1 to 8 ছিলই, এরপরে 0 শ্রেণী যুক্ত হলো এবং বাকি যেগুলো ছিল সেগুলো কোনো চেঞ্জ হয়নি, যেমন এবি উপশ্রেণী ছিল সেটাও আছে, আর অষ্টম শ্রেণীতে 3টে করে মৌল ছিল সেটাও কিন্তু থেকে গেল। তাহলে আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী পাওয়া গেল। 7টি পর্যায় আর 9টি শ্রেণী পাওয়া গেল। কিন্তু দীর্ঘ পর্যায় সারণী যেটি, সেটিতে একটু পরিবর্তন করা হলো। পরিবর্তন করে পর্যায় সংখ্যা কোনো পরিবর্তন হলো না, কিন্তু শ্রেণীর সংখ্যা হলো কটি? 18টি। এবার দেখা যাক মেন্ডেলিফের পর্যায় সারণীতে কী কী সংশোধন করা হলো। বিরল মৃত্তিকা মৌল। এই বিরল মৃত্তিকা মৌলগুলির পারমাণবিক সংখ্যা বিভিন্ন হলেও সংশোধিত পর্যায় সারণীতে তাদের পৃথক স্থানে রাখা হয়নি। এদের ইলেকট্রন বিন্যাস দেখলে বোঝা যাবে, সবচেয়ে বাইরের কক্ষপথে, বাইরের যে এন কক্ষপথ রয়েছে, সে এন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা না বেড়ে তার ঠিক 2টো কক্ষপথ আগে n-2 কক্ষ ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, যার ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেটা কত থাকে? 2 থাকে। যার ফলে মেন্ডেলিফের যে পর্যায় সারণী যে ত্রুটি হিসেবে যেটা আমরা দেখছিলাম, সেটা এখন বোঝা যাচ্ছে কি আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী সেটা কোনো ত্রুটিই নয়, আর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সেটা কোনো ত্রুটিই নয়, কারণ শেষ কক্ষপথে 2টো করে ইলেকট্রন রয়েছে, অতএব একটা ত্রুটি মুক্ত করা গেল। আর কি? নিষ্ক্রিয় গ্যাস। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস কোনো স্থান ছিল না, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের একটা স্থান আমরা পেয়েছি। কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাস পাওয়ার ফলে
একটা জিনিস কিন্তু বোঝা গেল যে একটা অসঙ্গতি এখানে ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীতে। সে অসঙ্গতি কি, যে সপ্তম শ্রেণীতে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলরা স্থান পেয়েছিল। সপ্তম শ্রেণীর পরে কি আসবে, অষ্টম বাদ দিয়ে আবার প্রথম শ্রেণী আসবে। তাহলে প্রথম শ্রেণীতে আবার দেখছি কি তীব্র ধনাত্মক মৌল স্থান পেয়েছে। তাহলে প্রথমে তীব্র ঋণাত্মক সপ্তম শ্রেণীতে, তারপর সপ্তম শ্রেণী চেঞ্জ করে আবার যখন প্রথম শ্রেণীতে আসছে তখন তীব্র ধনাত্মক। তাহলে মাঝে কিছু একটা মিসিং মনে হচ্ছিল। শূন্য শ্রেণী যখন অষ্টম শ্রেণীর পরে বিজ্ঞানী যখন দিলেন তখন কি হলো, তখন কিন্তু সেই যে অসঙ্গতিটা ছিল সেই অসঙ্গতির একটা অবসান আমরা পেয়ে গেলাম। এছাড়া কি আইসোটোপের অবস্থান, আইসোটোপের অবস্থান নিয়ে কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা দ্বন্দ্ব ছিল, কারণ আইসোটোপের পারমাণবিক গুরুত্ব আলাদা, এক একটা আইসোটোপের কিন্তু পারমাণবিক ওজন আলাদা আলাদা, কিন্তু তো স্থান দেওয়া হচ্ছে একই জায়গায়। আইসোটোপের কোনো উল্লেখ ছিল না পর্যায় সারণীতে মেন্ডেলিফের। পরবর্তীকালে আধুনিক পর্যায় সূত্রে যেটা বলা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আইসোটোপদের পারমাণবিক সংখ্যা তো একই, আইসোটোপদের পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না। হাইড্রোজেনের যদি 3টে আইসোটোপের কথা যদি আমরা ভাবি, প্রোটিয়াম, ডয়ট্রিয়াম আর ট্রাইট্রিয়াম, এই 3টের কিন্তু পারমাণবিক সংখ্যা একই রয়েছে। তাদের পারমাণবিক ওজন আলাদা হতে পারে কিন্তু পারমাণবিক সংখ্যা একই। তাহলে পারমাণবিক সংখ্যা যখন একই আছে তাহলে আইসোটোপদের আলাদাভাবে উল্লেখ করার কোনো দরকার নেই। তারা যে মৌল সেই মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আইসোটোপের আলাদাভাবে উল্লেখের কোনো দরকার নেই। অতএব আইসোটোপগুলো পারমাণবিক সংখ্যা এক হওয়ার জন্য তাদের একই স্থানে রাখাটা যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে, অসুবিধা নেই। এরপরে কি দেখা যাচ্ছে, এরপর যেটা দেখা যাচ্ছে বেরিয়াম এবং লেড, এদের ইলেকট্রন বিন্যাস আলাদা হওয়ার জন্য এরা পৃথক শ্রেণীতে স্থান পেয়েছে, কিন্তু এদের ধর্ম কিন্তু সমধর্মী। এদের ধর্ম কি সমধর্মী, কিন্তু ইলেকট্রন বিন্যাস যেহেতু আলাদা তার জন্য তারা কি হলো, আলাদা জায়গায় স্থান পেল। এরপরে আসছি আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর একটু গঠনের যে পার্থক্য রয়েছে সেটা আমরা এখান থেকে একটু আলোচনা করি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রথমে আমি এটাকে বাদ দিয়ে দিলাম কারণ এটা ছিল না। দেখো আধুনিক যে পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে কটা, 7টা। মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে কটা, 7টা। এটাতে কোনো পরিবর্তন হয়নি। আর কি এখানে যে শ্রেণী ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এটারও পরিবর্তন হয়নি, তার উপশ্রেণীরও পরিবর্তন হয়নি, কিন্তু এই শূন্য শ্রেণীটা অ্যাড হয়েছে। এই শূন্য শ্রেণীটা যেটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে ছিল না সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আর কিছু কিছু মৌল যেগুলো আবিষ্কৃত হয়নি সেগুলো আবিষ্কৃত হয়েছে এখানে। আরেকটা জিনিস দেখো, এখানে মেন্ডেলিফের পর্যায় সারণীতে এই ক্রিপ্টন, ভুল বললাম, পটাশিয়াম আর আর্গন, এই দুটো পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের কম ছিল, আর্গনের বেশি ছিল। তাহলে আর্গনকে প্রথমে স্থান দেওয়া হয়েছিল, পটাশিয়ামকে পরে স্থান দেওয়া হয়েছে। এর যেটা মেন্ডেলিফের পর্যায় সারণীর যে পর্যায় সূত্র সেই সূত্র বিরোধী, কিন্তু আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী কিন্তু এক্ষেত্রে তাদের সঠিকভাবেই রাখা আছে, কারণ পরমাণুর ক্রমাঙ্ক আর্গনের বেশি কম আর পটাশিয়ামের বেশি, তার জন্য আর্গনকে আগে দিয়েছে, পটাশিয়ামকে পরে দিয়েছে। এবার আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীকে বর্ণনা করব। এই ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা ডায়াগোনাল রুল ব্যবহার করব। আমরা প্রথমে প্রত্যেকটা কক্ষপথকে তার উপকক্ষে ভেঙে ফেললাম। যেমন প্রথম কক্ষপথে একটা উপকক্ষ 1s, দ্বিতীয় কক্ষপথের 2টো উপকক্ষ 2s 2p, তৃতীয় কক্ষপথে 3টে উপকক্ষ 3s 3p 3d, চতুর্থতে 4s 4p 4d 4f এবং পঞ্চমে 5s 5p 5d 5f। এভাবে আমরা ভেঙে নিলাম। এবার এই ডায়াগোনাল রুলটা বলছে প্রথমে s কক্ষপথ ভর্তি হবে 1s, তারপরে কি হবে, তারপরে এদিকে আসবে, আসার পরে 2s ভর্তি হবে, 2s এর পর কি হবে 2p, 2pর পরে 3s, 3s এর পরে 3p ভর্তি হবে, 4s ভর্তি হবে, তারপরে ভর্তি হবে 3d,
তারপরে চলে আসবে 4p, 4pর পরে আসবে 5s, 5s এর পরে আবার 4d, তারপরে 5p, 6x, তারপরে আসবে 4f, 5t, 6p, 7s, তারপর আবার যদি যাই তাহলে 5f, 6t, 7p, এইভাবে পরপর ভর্তি হবে। তো এস উপকক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে এসে। পিতে সর্বাধিক 6টা ইলেকট্রন থাকতে পারে। ডিতে সর্বাধিক থাকতে পারে কটা? 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এফে সর্বাধিক থাকতে পারে 14টা ইলেকট্রন। সর্বাধিক 14টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবে যদি আমরা সাজাই তাহলে কিভাবে আসবে অর্ডারটা একবার দেখে নিই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 5d10, 6p6, 7s2, 5f14, 6d10 এবং 7p6। এ হলো আমাদের ডায়াগোনাল রুল। আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এগুলো শক্তির স্তর অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটাকে করা হয়েছে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী। প্রথমে ব্রোমিন পরমাণু নেওয়া হয়েছে। এই ব্রোমিন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5, তার মানে তার প্রোটন সংখ্যা 5, ইলেকট্রন সংখ্যা 5। তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। তাহলে যেহেতু 5 আছে তাহলে 5কে ভাঙবো, দেখি প্রথমে কি আসছে। প্রথমে আসছে 1s2, কারণ এখানে দুটো থাকতে পারে, কারণ এস কক্ষপথ সর্বাধিক দুটো ইলেকট্রন নিতে পারে। তারপরে 2s কক্ষপথে গেল, তো 2s-এ কী হচ্ছে, 2s-এও দুটো থাকতে পারে, তাই দুটো। তারপরে কক্ষপথ হচ্ছে 2p, পিতে কটা থাকতে পারে? সর্বোচ্চ 6টা, কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে 5টা, তাহলে দুটো 4টে হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো কটা? একটা। তাহলে সেই একটা হবে কোথায়? 2p1। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস কি হলো? 1s2, 2s2, 2p1। টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। তোমরা খাতায় বিভিন্ন উদাহরণ নিয়ে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারো। আরেকটা উদাহরণ দেখি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। একে ভাঙি, তাহলে প্রথমে আসবে 1s কক্ষপথে কটা থাকতে পারে? সর্বোচ্চ দুটো। তারপর 2s-ও দুটো, তাহলে 4টে হলো আমাদের। তারপরে 2pতে কটা? 2pতে 6টা, তাহলে 6 আর 4-এ 10টা হলো। তারপরে 3s2, তাহলে 10 আর 2 12 হলো। তারপরে আসছে 3pতে কটা থাকতে পারে? পিতে 6টা থাকতে পারে। আমার হাতে আছে থাকলো কটা? 17 - 12, তার মানে 5টা থাকলো, তাহলে এখানে 5 লিখে দিলাম। ইলেকট্রন বিন্যাস কি হলো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আরও একটা উদাহরণ দেখি আমরা। ভ্যানাডিয়াম 23, এটাকেও আমরা ভাঙবো 23। তাহলে 1s2, তাহলে দুটো হলো। 2s2, 4টে হলো। তারপর 2p6, 10টা হলো। তারপরে 3s2, 12টা হলো। তারপরে 3p6, 18টা হলো। তারপর 4s2, 20টা হলো। পরে থাকলো কটা? 3টে। 4s-এর পরে হচ্ছে কত? 3d, তাহলে 3d কত হবে? 3d3, তাহলে কত হলো? টোটাল 23টা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। এখানে দেখো 3d কক্ষপথ কমপ্লিট হওয়ার আগেই 4s কক্ষপথ ঢুকে গেছে। 4s2, 3d3। এবার আমরা প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের পর্যায় সারণীতে মৌলগুলির ইলেকট্রন বিন্যাস কী হয় আমরা একটু দেখব। প্রথম পর্যায়ের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমরা যদি হাইড্রোজেনের কথা আসি তাহলে 1s1 আসবে। আর হিলিয়ামের যদি আসি, হিলিয়ামের ক্ষেত্রে হবে কত? 1s2।
এরপর দ্বিতীয় পর্যায়ে আসছি। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, প্রথম মৌল হচ্ছে লিথিয়ামের 3, তাহলে 1s2 2s1। একইভাবে বেরিলিয়ামের হচ্ছে 1s2 2s2, 2 + 2 4 হলো। বোরনের তো আগেই দেখেছি। এরপর হচ্ছে কার্বন হচ্ছে 1s2 2s2, 2 2 4 হলো, তাহলে 2p2। একইভাবে নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2, 2p3, মানে পি উপকক্ষের সংখ্যা দেখো 2 থেকে 3 হলো, আগেরটা ছিল 1, তারপরেরটা হলো 4, তারপরে 5, তারপরে 6। তাহলে শেষ যে কক্ষপথ 2 নম্বর কক্ষপথ মোট ইলেকট্রন সংখ্যা কত, এসে 2 আর পিতে 6টা, তাহলে 6 + 2 কত হলো 8। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে অষ্টপুত্তি ঘটবে এবং নিষ্ক্রিয় গ্যাস ওই জন্যই শূন্য শ্রেণীতে রাখা হচ্ছে। শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে যেহেতু প্রথম কক্ষপথে 2টো বেশি থাকতে পারে না, তার জন্য সেখানে হিলিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে 2টো থাকে। এরপরে আসছি তৃতীয় পর্যায়ে ইলেকট্রন বিন্যাস এখানে দেখানো হয়েছে। এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে 3s1 দেওয়া আছে, মানে আগের যেটা আমরা করেছিলাম 1s2 2s2 2p6 পর্যন্ত হয়ে আছে, তারপরে এখানে দেখানো হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে কক্ষপথ হচ্ছে 3s1, তারপরে 3s2 s কক্ষপথ হয়ে গেল। তারপরে আসছে দেখো এখানে পি কক্ষপথে কি হচ্ছে, পি উপকক্ষে ভর্তি হচ্ছে একটা একটা করে। তাহলে p1 p2 p3 p4 p5 p6, এই p6 এ দেখো শেষ কক্ষপথে এসে 2টো আর পিতে 6টা, টোটাল হচ্ছে 8টা। এভাবে কিন্তু আমরা পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পারি। তোমরা যে কোনো উদাহরণ নিয়ে পর্যায় সারণীতে করে দেখবে এগুলো খুব সহজ হয়ে যাবে। এরপরে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান আমরা নির্ণয় করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে পর্যায় নির্ণয় হচ্ছে সবচেয়ে বাইরের মুখ্য স্তরের সংখ্যাটি হলো মৌলটির সঠিক পর্যায়ের অবস্থান। তাহলে সবচেয়ে বাইরের কক্ষপথের মুখ্য স্তর সংখ্যাটি হলো তার পর্যায়। যেমন ধরো ক্লোরিনকে এখানে ভাঙানো হয়েছে 1s2 2s2 2p6 3s2। তাহলে এখানে শেষ কক্ষপথের মুখ্য স্তর কত, 3। তাহলে 3 যদি হয়, তাহলে বাইরের মুখ্য স্তর যদি 3 হয়, তাহলে পর্যায় কত, 3 হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসের করতে পারি। এরপরে হচ্ছে দেখো শ্রেণী কী করে নির্ণয় করব। আমরা সোডিয়ামের উদাহরণ নিই। সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1, তাহলে লাস্টে 3 আছে, এটা তৃতীয় পর্যায়ে হবে, বোঝা গেল। তাহলে এস ব্লক যেগুলোর এস কক্ষপথ উপকক্ষটা ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে, মানে শেষ কক্ষপথে যদি এস থাকে তাহলে সেক্ষেত্রে এসে ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার শ্রেণীর সংখ্যা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে এস আছে, তাহলে এসের ইলেকট্রন সংখ্যা কত, 1, তাহলে এটা প্রথম শ্রেণীতে অবস্থিত। পর্যায় কত, যেহেতু 3 মুখ্যস্তর সংখ্যা, তার যে তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী। পি ব্লকের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে শেষ 3টে কক্ষপথ। যদি ডি উপকক্ষপথ থাকে তাহলে ডিটাকে নিতে হবে, আর তার আগে পি এবং এস, এই 3টেতে ইলেকট্রনের সংখ্যার সমষ্টি যেটা হবে সেটাই হবে তার শ্রেণী সংখ্যা। আর যদি ডি উপকক্ষ না থাকে তাহলে কি হবে, তাহলে এস আর পিতে যা ইলেকট্রন সংখ্যা থাকবে তার সঙ্গে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে তার শ্রেণী সংখ্যা। যেমন এখানে ক্লোরিনের উদাহরণ দেওয়া হয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এখানে ডি উপকক্ষ নেই। তাহলে শেষ কক্ষপথে কটা আছে, শেষ কক্ষপথে মুখ্যস্তর কত, 3, তাহলে এর পর্যায় তো 3 হবে, বোঝা যাচ্ছে। এবার শ্রেণীর সংখ্যাটা দেখি। ডি যেহেতু নেই তাহলে আমাকে কি করতে হবে, এখানে তো শেষ কক্ষপথ এস না, শেষ কক্ষপথ পি। মনে রাখতে হবে পি ব্লকের জন্য শেষ কক্ষপথ অবশ্যই পি হতে হবে। তাহলে পি হলো কি, পি এ হচ্ছে 5, তার আগে উপকক্ষে কি আছে, এস আছে, তাহলে এস আছে 2টো, তাহলে টোটাল হচ্ছে কত, এস প্লাস পি প্লাস 10, তাহলে টোটাল হচ্ছে 17। তাহলে শ্রেণী হচ্ছে কত, 17। তোমরা যে কোনো উদাহরণ এভাবে করতে পারবে। ইলেকট্রন বিন্যাস সাজিয়ে নিয়ে চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। তার আগে পর্যায় সারণীর যে চার্ট আছে, দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, সেই চার্টগুলো বসবে, তাহলে দেখবে সমস্ত কিছু খুব সহজেই হয়ে যাবে। আরও একটা উদাহরণ দেখি। যেমন ব্রোমিনে কত, 35, তাহলে এটাকে ভাঙলাম। মুখ্য স্তর কত আছে দেখো, মুখ্য স্তর আছে 4, মুখ্য স্তর কত আছে, 4 আছে। তাহলে মুখ্য স্তর 4 মানে সেটা পর্যায় কত হবে,
অবশ্যই 4 হবে। এরপরে দেখো শেষ কক্ষপথে কি আছে, পি, তার মানে এটা পি ব্লকের অবশ্যই হবে। তো পি ব্লকে যদি হয় তাহলে কি হচ্ছে দেখি এখানে এস প্লাস পি প্লাস ডি, তাহলে এসে কত 2, পিতে কত 5, আর ডিতে কত আছে 10, তাহলে টোটাল কত হলো 17 হলো। 17 শ্রেণীতে অবস্থিত এটা, ঠিক আছে। এরপর আসছে ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা দেখব শেষ কক্ষপথে, এখানে শেষ কক্ষপথের ঠিক আগের কক্ষপথে কি থাকছে, ডি থাকছে। শেষ কক্ষপথের আগের কক্ষপথে কি থাকছে, ডি থাকছে। এক্ষেত্রে এস কক্ষপথ আর ডি কক্ষপথ দুটোই কিন্তু চেঞ্জ হবে। এস কক্ষপথ এবং ডি কক্ষপথ দুটোই কিন্তু পরিবর্তনশীল, কখনো এস বাড়বে কখনো ডি বাড়বে। এই ডি এর মান 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। এটা আমার পর্যায় সারণীতে আমরা পরের ক্ষেত্রেই দেখব। যেমন এই পর্যায় সারণীতে যদি আমরা দেখি, এই পর্যায় সারণীতে দেখো দীর্ঘ পর্যায় সারণী, যেমন ক্লোরিনেরটা আগে আমরা বার করলাম যখন, এই ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনটার ক্ষেত্রে দেখো পি ব্লকে 5 আছে, এর প্রত্যেকটাতেই থাকবে। দেখো পি ব্লকে 5, তার আগে ফ্লুরিন আছে, ফ্লুরিনেও পি ব্লকে পিতে কত আছে 5 আছে, তার আগে কি আছে, তার নিচে আছে ডি। ব্রোমিন আছে, তাহলে ব্রোমিনেও কত আছে, লাস্টে 5 আছে। একইভাবে তার আগেরটা দেখো অক্সিজেনে 4, তার নিচে কত আছে 4 আছে, তার নিচে কত আছে 4 আছে। সোডিয়াম নাইট্রোজেনে যদি আসি তাহলে কত আছে, পিতে 3। মানে মোট কথা এই যে 13 থেকে 17 পর্যন্ত এগুলো হচ্ছে সবই পি ব্লক। 13 থেকে 18 পর্যন্ত সবটাই হচ্ছে পি ব্লক। পি ব্লকের 13-এ হচ্ছে 1, পি এর ভ্যালু হচ্ছে 1, তারপর 14-এ হচ্ছে 2, তারপরে 3, 4, 5, 6 এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে মানে 18 নম্বরের ক্ষেত্রে পি এর মান কত হবে, সব ক্ষেত্রেই 6 হবে, শুধু প্রথম পর্যায়ে বাদ দিয়ে। এই মাঝের যে অংশটা আছে, মাঝেরটা হচ্ছে ডি ব্লক। মাঝেরটা হচ্ছে ডি ব্লক। ডি ব্লক কোথা থেকে, 13 নম্বর থেকে 3 নাম্বার একেবারে 12 পর্যন্ত। এর প্রত্যেকে দেখো আমরা যদি গ্রুপ 3 এর কথা ভাবি তাহলে এক্ষেত্রে হচ্ছে S2, এখানেও কত আছে S2 আছে, তার আগে কত আছে D1, তার আগে কত আছে D1 আছে। এখানে দেখো টাইটেনিয়ামের ক্ষেত্রে ডি এর মান 2 হয়ে গেল, তারপরে ডি এর মান 3 হয়ে গেল, তারপরে ডি এর মান 4 কিন্তু হলো না। কেন 4 হলো না, কারণ ডি উপকক্ষে থাকতে পারে সর্বোচ্চ 10টা ইলেকট্রন, তার অর্ধেক কত, অর্ধেক হচ্ছে 5টা। তাহলে প্রথমে সে চাইবে কি অর্ধপূর্তি করতে, অর্ধপূর্তি মানে 5, তার জন্য 3-এর পর সে কিন্তু 5 করতে যাবে। তাহলে তার ইলেকট্রনটা আসবে কোথা থেকে, দেখো এখানে ইলেকট্রন কত ছিল, 2টো ছিল এসে, এখানে ইলেকট্রন কটা আছে, 1টা। তাহলে সে অর্ধপূর্তি হাফ ফিল্ড করতে যাবে, হাফ ফিল্ড করার জন্য সে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে কত হয়ে গেল, 3 থেকে এস থেকে একটা নিল, তাহলে 3-এর সঙ্গে 4 যোগ হলো, আরও একটা তো এমনি পরমাণু ক্রমাঙ্ক বাড়ার জন্য বাড়লো, তাহলে 5টা। ঠিক একই ঘটনা ঘটবে পুরোপুরি ডি উপকক্ষটা ভর্তি হওয়ার জন্য এই কপারের ক্ষেত্রে। কপারের ঠিক আগে যেটা আছে সেখানে দেখো এসে 2 আছে, কিন্তু কপারের ক্ষেত্রে কত আছে, 1 আছে। ডি কত আছে এখানে, নিকেলের ক্ষেত্রে 8 আছে, 8-এর পর জাম্প করে কত হলো, 10 হয়ে গেল। সে এস থেকে একটা ইলেকট্রন নিল, তাহলে পুরোপুরি ডি উপকক্ষ পূর্ণ হয়ে গেল। এই ধর্মটা কিন্তু কপারের ক্ষেত্রে আর এই ইলেকট্রন বিন্যাসে ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে 6A-তে আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে, এই গ্রুপে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে। একইভাবে কপারের যে গ্রুপ আছে 1B মানে 11 নাম্বার যে গ্রুপ, সেই গ্রুপেও কিন্তু একই ঘটনা ঘটবে। এই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। আর এসের কথা যেটা বলছিলাম, এখানে দেখো 1 নম্বর আর 2 নম্বর, এখানে এস কক্ষপথগুলো কিন্তু 1A-তে যেটা আছে প্রত্যেকটারই এসে একটা করে আছে। শুধুমাত্র দেখো এখানে 1S ছিল, এখানে 2S হলো, এখানে 3S হলো, এটা 4S হলো। তার মানে সংখ্যা শেষ কক্ষপথে ইলেকট্রনের যে মুখ্য শক্তি স্তরের যে সংখ্যা, এখানে 4, এখানে 5, তার মানে এগুলো তার পর্যায়কে নির্দেশ করছে। আর ওপরে যে সংখ্যাটা দেওয়া আছে এসের মানে 1, এখানে 1, তার মানে এটা তার শ্রেণী সংখ্যা। তাহলে এক্ষেত্রে প্রথম দুটো হচ্ছে এস ব্লক, 13 থেকে 18 পর্যন্ত এটা হচ্ছে পি ব্লক, আর 3 থেকে 12 পর্যন্ত এটা হচ্ছে ডি ব্লক। ডি এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। বরণের ক্ষেত্রে 1s2 2s2 হলো, তারপরে আমরা জানি কি 2p1, তাহলে 2p1 যদি হয় তাহলে পি উপকক্ষে চলে গেল মানে 13, তাহলে 2p1-এ আমরা পৌঁছে গেলাম।
এই হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে তার অবস্থান কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। এরপর আসছে ক্লোরিনে 1s2 2s2 2p6 3s2 হলো, তারপরে 3p5, তার মানে p5, তার মানে পি ব্লকের মধ্যে পড়ছে। পি ব্লকে কত 17 নাম্বারে, পি ব্লকের 17 নাম্বারে আমরা ক্লোরিনকে রাখলাম। ভ্যানাডিয়ামের এরপরে আসছে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। এবার ভ্যানাডিয়াম পর্যায় সারণীতে কোথায় অবস্থান করবে দেখা যাক। এখানে সর্বোচ্চ মুখ্য শক্তি স্তর কত 4, চতুর্থ পর্যায়ে অবস্থান করবে বোঝা যাচ্ছে। আর শেষ শক্তি স্তর কত হচ্ছে 3d3, তাহলে ডি উপকক্ষ, ডি কত আছে 3, তার মানে ডি ব্লকে যদি আমরা যাই ডি ব্লকের 3 নম্বরে, ডি ব্লকের 3 নম্বরে, তাহলে চতুর্থ পর্যায়ে গেলাম, চতুর্থ পর্যায়ে যাওয়ার পর ডি ব্লকে যাব, ডি ব্লকের 3 নম্বর কত হচ্ছে 3 নম্বর মানে হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী। দেখো ভ্যানাডিয়াম 23 পর্যায় সারণীতে পঞ্চম শ্রেণীতে রয়েছে, চতুর্থ পর্যায়ে রয়েছে, বোঝা গেল। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসে SPDF এর মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে সঠিক জায়গায় কিন্তু যে কোনো মৌলকে স্থাপন করতে পারি। এবার আমরা পর্যায় এবং শ্রেণী বরাবর কয়েকটি ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আসি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নিয়ে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমে যায়। এটা গ্রুপ 17 পর্যন্ত কিন্তু এই ঘটনা ঘটে। গ্রুপ 18-এ যেখানে নিষ্ক্রিয় গ্যাসগুলি থাকে বা নিষ্ক্রিয় মৌলগুলি থাকে সেখানে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কিন্তু বেড়ে যায়, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বা নোবেল গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং সেক্ষেত্রে অষ্টকূট্টি ঘটছে এবং জোড়ায় জোড়ায় যেহেতু অবস্থান করছে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। সেই বিকর্ষণ বলের জন্য তারা পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, যার ফলে পরমাণুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা কিন্তু বেড়ে যায়। এবার দেখো শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচের দিকে যায় তাহলে কি দেখবো পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বাড়বে, কারণ এক্ষেত্রে কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা কক্ষপথ যখন থাকছে, লিথিয়ামে 2টো, সোডিয়ামে 3টে, পটাশিয়ামে 4টে, এরকম কক্ষপথ মূল কক্ষপথের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণের জন্য পারমাণবিক ব্যাসার্ধও বেড়ে যাচ্ছে। কিন্তু পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু একই থাকছে, কক্ষপথের সংখ্যা একই থাকছে। যেহেতু কক্ষপথের সংখ্যা একই থাকছে কিন্তু বাম দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিউক্লিয়াস আরও বেশি বেশি করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, মানে ইলেকট্রনের সংখ্যা যত বৃদ্ধি পাবে পরমাণুর আকার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন আমরা যদি বেরিলিয়ামের কথা ভাবি তাহলে বেরিলিয়ামের দ্বিতীয় পর্যায়ে বেরিলিয়াম, বা যদি লিথিয়ামের কথা ভাবি লিথিয়াম হচ্ছে সবচেয়ে বড়, তারপরে কি হচ্ছে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে হচ্ছে কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এবার দেখো ফ্লুরিনের পরে হচ্ছে কে, ফ্লুরিনের থেকে সবচেয়ে বড় হয়ে গেল কে নিয়ন, কারণ এটা নিষ্ক্রিয় তার জন্য এটা অনেকটাই বেড়ে গেল। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে কমে এবং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখতে হবে। এরপর আসছি পারমাণবিক আয়তন। নির্দিষ্ট শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি যাওয়া হয় তাহলে পারমাণবিক আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে কিন্তু প্রথমে দেখা যাবে কি পারমাণবিক আয়তন প্রথমে কমে এবং একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পরে আবার কিন্তু বৃদ্ধি পায়। যেমন এখানে দেখো দ্বিতীয় পর্যায়ে লিথিয়ামের পারমাণবিক আয়তন দেখানো আছে 13, তারপরে কিন্তু কমে গেল 5, বোরনে 4.8, কার্বনে 4, সর্বনিম্ন মানে পৌঁছালো। তারপরে আবার কিন্তু বাড়তে থাকছে, বেড়ে কত হলো 14, তারপরে অক্সিজেনে 11, ফ্লুরিনে গেল 15। একইভাবে যদি তৃতীয় পর্যায়ে যায় বেশি,
তার থেকে কম, তার থেকে কম, তারপর কি হচ্ছে আবার আস্তে আস্তে বাড়তে থাকছে এবং ফ্লুরিনে গিয়ে এই গ্রুপ 7-এতে গিয়ে আরও বেশি হয়ে যাচ্ছে। এরপরে আসছে ধাতব ও অধাতব ধর্ম। আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তবে ধাতব ধর্ম আস্তে আস্তে কমবে এবং অধাতব ধর্ম আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেমন দ্বিতীয় পর্যায়ে যদি দেখি আমরা, লিথিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তার থেকে কম বেরিলিয়াম, বোরনের আরও কম, কার্বনের আরও কম, নাইট্রোজেনের আরও কম, অক্সিজেনের আরও কম, ফ্লুরিনের একেবারে কম। এখানে সবুজ রঙের যে কালিতে যে মৌলগুলোকে দেখানো আছে সেগুলো ধাতু সমূহ, ধাতু। তাহলে দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম এটা হচ্ছে ধাতু। পিঙ্ক কালারে যেটা রয়েছে সেগুলো হচ্ছে ধাতুকল্প, যেমন এখানে বোরন ধাতুকল্প, মানে ধাতু অধাতু দুটো গুণই আছে। আর সাদা রঙের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি অধাতু, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে ফ্লুরিনের ধাতব ধর্ম সবচেয়ে কম, লিথিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। এবার দেখো, যদি কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যায় তাহলে কী হবে, ধাতব ধর্ম আস্তে আস্তে বাড়বে আর অধাতব ধর্ম আস্তে আস্তে কমবে। একইভাবে যদি শ্রেণী বরাবর নিচ থেকে ওপরের দিকে যাওয়া যায় তাহলে ধাতব ধর্ম কমবে এবং অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়বে। তাহলে যে চিত্রটি দেখানো রয়েছে সেখানে দেখো, লিথিয়ামের ধাতব ধর্ম বেশি কার সাপেক্ষে, ফ্লুরিনের সাপেক্ষে। কিন্তু লিথিয়াম থেকে যদি নিচের দিকে নামি তাহলে ধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম বাড়বে। তার মানে কি সিজিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, ফ্লুরিনের ধাতব ধর্ম সব থেকে কম। বোঝা গেল? তার মানে আমরা দেখছি লিথিয়ামের ধাতব ধর্ম ফ্লুরিনের সাপেক্ষে বেশি, কিন্তু ওপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়ে। তাহলে সিজিয়ামের ধাতব ধর্ম বেশি, লিথিয়ামের কম, একই শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামছে বলে। তাহলে ধাতব ধর্মের যে ফর্মটা হচ্ছে, ফ্লুরিন থেকে যদি আমরা এভাবে আসি তাহলে ধাতব ধর্ম আস্তে আস্তে বাড়বে, বাড়তে 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 সিজিয়ামে ম্যাক্সিমাম হবে। সোডিয়াম ধাতু নিলাম, অ্যালুমিনিয়াম নিলাম, ফসফরাস নিলাম আর ক্লোরিন নিলাম, তাহলে কার সবচেয়ে ধাতব ধর্ম বেশি হবে, সোডিয়ামে। তাহলে সোডিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন ফসফরাস, গ্রেটার দেন ক্লোরিন। তাহলে অধক্রমে যদি সাজাই ধাতব ধর্মে তাহলে আমরা কি পাবো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন। এরপরে আসছি আমরা জারণ ও বিজারণ ক্ষমতা নিয়ে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায় তাহলে জারণ ক্ষমতা কী হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কিন্তু বিজারণ ক্ষমতা কী হবে, আস্তে আস্তে হ্রাস পাবে। একইভাবে যদি কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামা যায় তাহলে কি দেখব, জারণ ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়, কিন্তু বিজারণ ক্ষমতা কী হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। এবার জারণ বিজারণ ব্যাপারটা একটু বলি। কোনো একটা মৌল বা আয়ন ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে বলছি আমরা জারণ, আর ইলেকট্রন যুক্ত হওয়াকে বলছি আমরা বিজারণ। যেহেতু পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকার আস্তে আস্তে হ্রাস পায়, তাহলে পরমাণুর আকার হ্রাস পেলে ইলেকট্রনের প্রতি টান, নিউক্লিয়াসের টান কিন্তু বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে যত যাব তত কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পাবে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেলে পরমাণুটার কী হবে, বিজারণ হবে, পরমাণুটার বিজারণ হবে। যে নিজে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ মানে হলো বিজারণ, তাহলে পরমাণুটার কী হলো, বিজারণ হলো। তাহলে যে নিজে বিজারিত হয় তত সে কী হয়, অপরকে জারিত করে। যে নিজে বিজারিত হয় সে অপরকে কী করে, জারিত করে। তার মানে কি, জারিত করার ক্ষমতা কি তো বলছি, জারণ ক্ষমতা। জারিত করার ক্ষমতাকে কি বলছি আমরা, জারণ ক্ষমতা। তাই বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া হয় তত পরমাণুর জারণ ক্ষমতা কিন্তু
আস্তে আস্তে বাড়ে। ইলেকট্রনের প্রতি যদি আসক্তি কম থাকে তাহলে সে কী করবে, সহজেই ইলেকট্রন বর্জন করে দেবে। ইলেকট্রন বর্জন মানে কি? ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ। যে নিজে জারিত হয় সে অপরকে কী করে, বিজারিত করে। তাহলে এর বিজারণ ধর্ম কিন্তু সব থেকে বেশি। এদিকে যে আছে তার বিজারণ ধর্ম বেশি, আর এদিকে যে থাকবে তার জারণ ধর্ম বেশি। তাহলে এর জারণ ক্ষমতা কিন্তু বেশি, আর এর বিজারণ ক্ষমতা বেশি। আমরা যদি ক্রম দেখি, সিলিকন, ক্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এদের কথা যদি ভাবি এবং এদের যদি ক্রমবর্ধমান জারণ ধর্ম অনুযায়ী যদি সাজাতে চাই, তাহলে জারণ ধর্ম কার সব থেকে বেশি হবে? ক্রমবর্ধমান যদি সাজাতে চাই তাহলে কম থেকে বেশি সাজাতে হবে। তাহলে সোডিয়ামের সব থেকে জারণ ধর্ম কম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ক্লোরিন। তাহলে ক্লোরিনের সব থেকে বেশি জারণ ক্ষমতা। এবার আসছি শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা হ্রাস পায় এবং বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমি আগেই বলেছি ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ফলে ইলেকট্রনের প্রতি টান কমতে থাকে। তার মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ে। তাহলে নিচের দিকে যে সমস্ত পরমাণুগুলো আছে, কোনো একটা গ্রুপের নিচের দিকে যে সমস্ত পরমাণুগুলো আছে সেগুলো কী করবে, ইলেকট্রন ছেড়ে দেবে। ইলেকট্রন ছেড়ে দিয়ে কী হবে, সে নিজে জারিত হবে। তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়ে যদি নিজে জারিত হয় তাহলে তার কাজ কী হবে, অপরকে বিজারিত করা। আমরা যদি 17 নম্বর শ্রেণীতে যাই তাহলে আমরা দেখব ফ্লুরিনের জারণ ধর্ম সব থেকে বেশি, আর আয়োডিনের জারণ ধর্ম সব থেকে কম। তার মানে আয়োডিনের বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, ফ্লুরিনের বিজারণ ধর্ম সব থেকে কম। যেমন ব্রোমিন, ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন এগুলোকে যদি ক্রমবর্ধমান জারণ ধর্ম অনুযায়ী যদি সাজানো হয়, তার মানে সব থেকে কম প্রথমে লিখবো আর শেষে লিখবো কি সব থেকে বেশি। তাহলে জারণ ধর্ম সব থেকে কম কার, আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লুরিন। তাহলে ফ্লুরিনের জারণ ধর্ম সব থেকে বেশি। এরপরে আসছি আয়নীয় বিভব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আয়নীয় বিভব পর্যায় বরাবর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরমাণুর আকার। পরমাণুর আকার যদি বাড়ে তাহলে আয়নন বিভবের মান কিন্তু কমে। এখানে দেখো, আকার যদি বড় হয় তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু তার কমবে। তার মানে খুব সহজেই তার ইলেকট্রনকে বার করা যাবে, তার মানে বিভবের মান কী হবে, কম হবে। তাহলে আয়নন বিভবের মান কমবে কখন, যখন আকারটা বড় হবে তখন। আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা মৌলের নিউক্লিয়াসকে আবরণ করে রাখার ক্ষমতা। মানে নিউক্লিয়াসের যে টান অন্যান্য কক্ষপথের ইলেকট্রনের উপরে, সেই টানকে কমিয়ে দেওয়ার যে ক্ষমতা তাকেই বলছি কি আমরা আবরণী ক্ষমতা। এই আবরণী ক্ষমতাটা আবার পরমাণুর যত কক্ষপথের সংখ্যা বা কক্ষকের সংখ্যা যত বাড়বে তত কিন্তু এই আবরণী ক্ষমতার মানটাও কিন্তু তত বেড়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এস উপকক্ষকের আবরণী ক্ষমতার মান সব থেকে বেশি, পি এর তার থেকে কম, ডি এর তার থেকে কম, এফ এর হচ্ছে সব থেকে কম। এরপরে আসছি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের প্রভাব। মনে রাখতে হবে, অর্ধপূর্ণ যদি কক্ষক থাকে, অর্ধপূর্ণ কক্ষক, যেমন পি কক্ষকের কথায় যদি আসি, অর্ধপূর্ণ কী হবে, 3টে। ডি কক্ষকে যদি আসি তাহলে 5টা, এফ কক্ষকে 7টা। তাহলে এখানে হলো পিতে 3টে, ডিতে 5টা, আর এফে হচ্ছে 7টা। তাহলে এরকম যদি অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনেক সুস্থির হবে, মানে ইলেকট্রনের প্রতি আসক্তিটা কিন্তু অনেকটা বেশি থাকবে। মানে ইলেকট্রন বার করার ক্ষমতা বার করতে গেলে বেশি পরিমাণ শক্তি দিতে হয়, মানে বিভবের মানটা কিন্তু বাড়বে। অর্ধপূর্ণ থাকলে বাড়বে। আর যদি পরিপূর্ণ থাকে, পুরোপুরি পূর্ণ থাকে, তাহলে কিন্তু
আরও বেশি হবে, তাহলে আয়নন বিভবের মানটা কিন্তু আরও বেড়ে যাবে। যেমন এটা কখন ঘটে, অষ্টক পূর্তি যদি ঘটে, যেমন এই শেষ কক্ষপথে যদি আমরা আসি, মানে শূন্য শ্রেণীতে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে দেখব অষ্টপূর্তি ঘটছে, এবং অষ্টপূর্তি যদি হয় তাহলে আয়নন বিভবের মান কী হবে, সর্বোচ্চ হবে, কারণ পরমাণু হচ্ছে সেক্ষেত্রে সুস্থির। তার মানে দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভব প্রথমে কি হয়, বৃদ্ধি পায়, এবং নিষ্ক্রিয় গ্যাসের আয়নের বিভব সর্বোচ্চ হয়। এখানে উদাহরণটা দেখো, লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নের বিভবের মানটা কিন্তু অনেক বেশি। কেন? কারণ সেক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ ইলেকট্রন লাভ করেছে, 2s2, এস কক্ষপথে দুটো থাকতে পারে, তার জন্য সেটার মান কিন্তু বেশি। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো আয়নন বিভবের মানটা কমে গেছে, 8.2। কেন? কারণ এখানে পি উপকক্ষক আছে, আর এখানে শেষে কি আছে, এস উপকক্ষক। এস উপকক্ষক মানে পূর্ণ, কারণ সেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল অনেক বেশি হবে পি উপকক্ষকের তুলনায়, যে কারণের জন্য কিন্তু আয়নন বিভবের মান বোরনের থেকে বেরিলিয়ামে অনেক বেশি। নাইট্রোজেনের ক্ষেত্রে পি উপকক্ষকটা 3টে পূর্ণ হয়েছে, মানে অর্ধপূর্ণ হয়ে গেছে। অর্ধপূর্ণের ক্ষেত্রে মানটা কিন্তু অনেকটাই বেশি হবে, যে কারণের জন্য কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে বেড়েছে। কোনো একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি যায়, তাহলে কী হবে, আয়নন বিভবের মান আস্তে আস্তে হ্রাস পাবে, কারণ পরমাণুর আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর আকার যদি আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রনের প্রতি তার টান কমবে, তার ফলে ইলেকট্রন বার করা অনেক সহজ হবে। তারপর আয়নন বিভবের মানটাও কী হবে, আস্তে আস্তে কমে যাবে। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো দেখো। এখানে দেখো ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবরণীয় ক্ষমতার মানটা কিন্তু, এক্ষেত্রে দেখো এবার দেখো ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আয়নন বিভবের মান কিন্তু খুব একটা বেশি পরিবর্তন ঘটছে না, কারণ ডি ব্লকের আবরণীয় ক্ষমতার মানটা কিন্তু খুবই কম, যার প্রভাবে এই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও কিন্তু আয়নন বিভবের মানটা খুব একটা পরিবর্তন ঘটছে না। এরপরে আসি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে যেটা বোঝাচ্ছে, সমযোজী বন্ধনের আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তাকেই বলছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। যদি বাম দিক থেকে ডান দিকে যাই পর্যায় বরাবর, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান আস্তে আস্তে বাড়ে, আর ওপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান আস্তে আস্তে কমবে। যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখো, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, আর লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বনিম্ন। একইভাবে যদি ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় শ্রেণী বরাবর, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। যদি আমরা কার্বন আর সিলিকনের কথা ভাবি, তাহলে কার্বনের কী হবে, বেশি হবে, আর সিলিকনের মান কম হবে। নিচে একটা উদাহরণ দেওয়া হলো, যেখানে বলা হয়েছে নিচের মৌলগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। যেমন কী কী দেওয়া হয়েছে, অক্সিজেন, সেলিনিয়াম, সালফার আর টেকনিশিয়াম, এগুলোকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা মান অনুযায়ী সাজাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এগুলি প্রত্যেকটি রয়েছে 6A-তে। আমরা জানি একই শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, তার মানে যে ওপরে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হবে, যে নিচে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম হবে। তাহলে কম থেকে বেশি সাজাতে হবে। সব থেকে নিচে কে রয়েছে, টেকনিশিয়াম, তাহলে প্রথমে টেকনিশিয়াম লিখলাম, তারপরে কি লিখলাম, তার উপরে কে রয়েছে, সেলেনিয়াম রয়েছে, তাহলে এসি, তার উপরে কে রয়েছে, সালফার, তার উপরে অক্সিজেন। এইভাবে আমরা ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতার মান অনুযায়ী সাজালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, কোনো পর্যায় বরাবর ডান দিক থেকে যদি বাঁ দিকে যাওয়া হয়, তাহলে ধাতব ধর্ম বাড়বে, এবং ওপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে। পরমাণুর ব্যাসার্ধ ডান দিক থেকে যত বাঁ দিকে আসবো আস্তে আস্তে ব্যাসার্ধ বাড়বে, এবং নিচের দিকে গেলে আরও কিন্তু ব্যাসার্ধ বাড়তে থাকবে। পরমাণুর সংখ্যা দিয়ে যদি ভাবি, পরমাণুর সংখ্যা ওপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে বাড়বে,
আবার একইভাবে যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে পরমাণুর সংখ্যা এবং ভর বাড়তে থাকবে। জারণ ক্ষমতা ওপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, একইভাবে যদি বাম দিক থেকে ডান দিকে যায় জারণ ক্ষমতা বাড়বে। আয়নন শক্তি যদি নিচ থেকে ওপরের দিকে যায় আয়নন শক্তি কী হবে? বাড়বে। আবার বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তির মান বাড়বে। তোমরা বই দেখে এভাবে প্র্যাকটিস করবে এবং আরও অনেক উদাহরণ করবে। আজকের মতো এটুকুই থাকবে।